রহিম বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মাসুদ পারভেজ আবার তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ অধ্যায়টি নিয়ে। তো গত 4টি ক্লাসে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং সেখানে শেষ করে দিয়েছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। সেই অধ্যায়টি হচ্ছে হিসাবের বইসমূহ। তো হিসাবের বইসমূহতে অনেকগুলো বিষয় আছে। তো এখান থেকে আমি শুধুমাত্র আজকে আলোচনা করব নগদান বই সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের বোর্ড কোশ্চেন 2টি আসে, অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের 2টি প্রশ্ন এসে থাকে। সুতরাং এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন সাধারণত আমাদের এই নগদান বইয়ের উপরে হয়ে থাকে, আরেকটি আমাদের অন্যান্য যে জাবেদা, তারপরে তোমার খতিয়ান, এরপর সমীকরণ, ওইখান থেকে আরেকটি প্রশ্ন এসে থাকে। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2টি প্রশ্ন আসে, যার কারণে আমরা অতীব গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব সহকারে এই অধ্যায়টি করার চেষ্টা করব এবং শিখব। তো প্রথমেই আমি যাই আমাদের আজকের টপিকস নগদান বই। তো তোমরা নিশ্চয়ই জানো নগদান বই কী। নগদান বই হচ্ছে এমন একটি বই যে বইতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি এবং প্রদান লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ নগদ টাকা পাওয়া গেলে এবং নগদ টাকা প্রদান করা হলে যেই বইতে অন্তর্ভুক্ত করা হয় তাকে বলে নগদান বই। আমি আবার বলি, কোনো প্রতিষ্ঠানের বা কোনো কারবারের নগদ প্রাপ্তি এবং প্রদানগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলে নগদান বই। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যখন লেনদেন সংঘটিত হয় সেই লেনদেনগুলো আমরা জাবেদায় লিখি, খতিয়ানে অন্তর্ভুক্ত করি। এটা হচ্ছে আমাদের প্রথমত কাজ। পরবর্তী পর্যায়ে আমরা আরেকটি বই তৈরি করি, সেটা হচ্ছে নগদান বই। এই বইতে শুধুমাত্র আমরা নগদ টাকার আগমন এবং গমনই আমরা এখানে লিপিবদ্ধ করে থাকি। এখানে অনগদ লেনদেন সম্পর্কিত কোনো আইটেম বা দফা এই নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, আমরা এখানে লিপিবদ্ধ করি না। তো এখানে যেহেতু আমরা নগদান বইতে নগদ টাকা লিপিবদ্ধ করে থাকি স্থায়ীভাবে, এর জন্য একে আমরা খতিয়ানও বলতে পারি। এবং কারণ সহকারে এই যে খতিয়ানের যে উপাদানগুলো, অর্থাৎ আমাদের যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো তারিখ অনুযায়ী আমি এখানে অন্তর্ভুক্ত করে থাকি, যার কারণে এটাকে আবার জাবেদা বলা হয়ে থাকে। এজন্য নগদান বইকে জাবেদা এবং খতিয়ান দুটিই বলা হয়ে থাকে। তো নগদান বইতে আমরা কী শিখব? নগদান বইতে 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত একটা জাবেদা কেন্দ্রিক, আরেকটি হচ্ছে বই কেন্দ্রিক। তো জাবেদা 2 প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটি হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদায় সকল প্রকার নগদ প্রাপ্তি সেখানে লিপিবদ্ধ করা হয় এবং চেকের মাধ্যমেও যদি কোনো অর্থ প্রাপ্তি হয় তাহলে সেটাও সেই নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপর নগদ প্রদান জাবেদায় সকল প্রকার প্রদান সেখানে লিপিবদ্ধ করা হয় এবং সেখানে যদি চেকেও প্রদান করা হয় বা ইস্যু করা হয় সেটাও সেই নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তো এরপরে হচ্ছে নগদান বই। নগদান বইকে সাধারণত তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটি হচ্ছে 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই এবং খুচরা নগদান বই বা বহু গড়া নগদান বই। এই খুচরা নগদান বইকে বলে বহু গড়া নগদান বই। তো এই যে 4 প্রকার নগদান বই, এই 4 প্রকার নগদান বইয়ের ছকগুলো আমরা একটু দেখে নেব এবং ছকগুলো থেকেই আমার এই 4 ধরনের বইয়ের সৃষ্টি হয়েছে। তাহলে 1 ঘর নগদান বই আমরা যখন করব, অর্থাৎ 1 ঘর নগদান বই হচ্ছে ওই নগদান বই যে নগদান বইতে শুধুমাত্র নগদ টাকা আগমন এবং গমন লিপিবদ্ধ করা হয়। এখানে চেক জাতীয় বা ব্যাংকের কোনো লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয় না বা কোনো ছক এখানে থাকে না বা কোনো একটি ঘর এখানে অন্তর্ভুক্ত থাকে না। যেমন এখানে আমি একটি 1 ঘরা নগদান বইয়ের ছক এঁকেছি, যে প্রথমে দিয়েছি তারিখ, তারপরে দিয়েছি বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এই হচ্ছে 1 ঘর নগদান বই। যখন আমি এই যে নগদ টাকার পরে আরেকটি ঘর আঁকবো, যেমন আঁকলাম এখানে আমি ব্যাংক, তার হয়ে গেল এটা 2 ঘর নগদান বই। যখন আমি নগদান আঁকলাম শুধুমাত্র একটি, তখন হয়ে গেল এটা 1 ঘর নগদান বই। যখন নগদের পাশে আমি আরেকটা
ঘর আঁকলাম টাকার ঘর ব্যাংকের, সেটা হয়ে গেল 2 ঘরা নগদান বই। এরপরে ক্রেডিট পাশেও ঠিক একই রকম তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এখানেও যদি আমি আরেকটি ঘর বাড়াই তাহলেই হয়ে যাবে এটা 2 ঘরা নগদান বই। তাহলে আমাদের ছক বাড়বে, বইয়ের সংখ্যাও বাড়বে। এখানে একটি টাকার ঘর, এর জন্য এটার নাম হচ্ছে 1 ঘরা নগদান বই। এখানে 2টি টাকার ঘর, এর জন্য এটার নাম হচ্ছে 2 ঘরা নগদান বই। তাহলে 3 ঘরা নগদান বই কীভাবে হবে? তাহলে 3টি টাকার ঘর হবে। অর্থাৎ এখানে ব্যাংকের সাথে একটি টাকার ঘর বাড়বে, সেটা হচ্ছে বাট্টা, এই হলো আমাদের 3 ঘরা নগদান বই। এখানেও একটি ঘর বাড়বে, বাট্টা। ঠিক আছে, তাহলে আমাদের টাকার ঘর যতগুলো বাড়বে নগদান বইয়ের ঘরও বা সংখ্যাও সেরকম হয়ে যাবে, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা এবং খুচরা বা বহু ঘরা। আর বহু ঘরাটি হচ্ছে বহু ঘরার ছক এরকম নয়, বহু ঘরার ছকটি আবার একটু পৃথকভাবে দেওয়া আছে। সেই যখন আমরা খুচরা বা বহু ঘরা নগদান বই করব তখন আমরা সেই বহু ঘরা বা খুচরা নিয়ে আলোচনা করব। এখন 1 ঘরা নগদান বইতে আমরা কিভাবে আমরা লিপিবদ্ধ করব। তো 1 ঘরা নগদান বইতে একটি নগদ তহবিলের কথা বলে থাকবে। সেই নগদ তহবিলটি আমি প্রথমে এখানে ব্যালেন্স বিডি আকারে এখানে আমরা লিখব। ব্যালেন্স বিডি আকারে আমরা এই নগদের ঘরের টাকাটা শুরু করব। ঠিক আছে, এরপরে আমরা লেনদেনগুলো, অনেকগুলো লেনদেন দেওয়া থাকবে। সেই লেনদেনগুলো থেকে আমরা যে লেনদেনের মাধ্যমে টাকা এসেছে সেগুলো আমি এখানে লিখব, আর যে ডেবিটে লিখব, আর যে লেনদেনের কারণে টাকা চলে গেছে সেগুলো আমি ক্রেডিট পাশে লিখব। আর যে সকল লেনদেনের ফলে নগদ অর্থের কোনো পরিবর্তন ঘটেনি সেগুলো আমরা এই নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। যেমন আমি একটি বলি, বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় করলে আমাদের নগদ টাকা আসে, যে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। এখানে বিক্রয় করলে আমাদের টাকা এসেছে, তাহলে টাকা আসলে আমরা ডেবিট পাশে লিখব। এখানে আমি তারিখটা লিখব, মনে করলাম এটা আমি 2 তারিখ লিখে এখানে আমি বিক্রয়টা লিখে দিলাম, বিক্রয় হিসাব আমরা লিখলাম, বিক্রয় হিসাব লিখে এই নগদের ঘরে আমি টাকা লিখে দিলাম। এরপরে আমাকে বলল যে আবার পরে 5 তারিখে নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে পণ্য ক্রয় করলে কি হয়? নগদে পণ্য ক্রয় করলে টাকা চলে যায়। তাহলে আমি এখানে আবার তারিখ লিখব, এখানে আমি মনে করি 5 তারিখ লিখলাম, 5 তারিখ লিখে এখানে আমি লিখলাম ক্রয় হিসাব, এখানে আমি ক্রয় হিসাব লিখলাম, লিখে এখানে টাকা লিখলাম। এরপর আরেকটা লেনদেন পড়লাম, যে পরের লেনদেনটা আমার হয়ে গেল যে বেতন প্রদান করা হলো। তাহলে বেতন প্রদান করলে আমার ব্যবসা থেকে টাকা চলে যায়, তাহলে চলে গেলে আমি কোথায় লিখব? ক্রেডিট পাশে লিখব, এই পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে লিখব। তাহলে আমি মনে করলাম এটা 10 তারিখ বেতন, তাহলে আমি এখানে লিখব বেতন হিসাব, এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখব? যে টাকা আসছে, কী শিরোনামে আসছে সেই শিরোনামটা আমরা এখানে লিখব। বিক্রয় করা হলো, তাহলে বিক্রয়ের মাধ্যমে টাকা আসছে, আমরা এখানে লিখব বিক্রয় হিসাব, টাকাটা এখানে লিখব। এরপরে বললো ক্রয় করা হলো, তাহলে কীভাবে টাকা চলে গেল? ক্রয়ের মাধ্যমে, তাহলে আমি এখানে লিখব ক্রয় হিসাব। আবার বেতন প্রদান করা হলো, বেতন হিসাব। ভাড়া প্রদান করা হলো, এখানে ভাড়া হিসাব। এরপরে বললো যে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র ক্রয় করলে আমার টাকা আসলো না চলে গেল? তাহলে এখানে আমার টাকা চলে গেলো, আসবাবপত্র ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে আমি এখানে লিখব আসবাবপত্র হিসাব, ক্রেডিটের ঘরে টাকা। এরপরে লেখা হলো যে ডেলিভারি ভ্যান বিক্রি করা হলো, তাহলে বিক্রি করলাম, বিক্রি করলে টাকা আসে, তাহলে আমরা সেটা লিখব কোথায়? ডেবিট পাশে লিখব। তাহলে এরকম ডেবিট ক্রেডিট করে এটা যোগ করব, যোগ করে এখান থেকে আমরা এই দুইটা বিয়োগ করে এখানে একটা রেজাল্ট বের হবে, সেটার নাম হবে ব্যালেন্স সিডি। ঠিক আছে, ডাবল দিয়ে দিব। আর এই পাশের যে ব্যালেন্স সিডি হবে সেই ব্যালেন্স সিডিটা এই পাশে চলে আসবে ব্যালেন্স বিডি নামে। এই হচ্ছে আমার নগদান বইয়ের কাজ। ঠিক আছে, অর্থাৎ আমি এক ঘরে নগদান বইতে যেরকম করলাম 2 ঘরেরও ঠিক একই রকম করব, 3 ঘরেতেও ঠিক একই রকম করব। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে 1 ঘরে নগদান বইতে নগদের শুধু একটি ছক থাকে ডেবিটে এবং ক্রেডিটে, কিন্তু 2 ঘরে নগদান বইতে নগদ এবং ব্যাংক দুইটাই থাকে। এখন এখানে যদি বলে যে চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা হলো, তাহলে চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা হলো, তাহলে এখানে চেক মানে ব্যাংক, তাহলে এখানে ব্যাংকের কোনো ঘর নাই, তাহলে এখানে আমাদের অন্তর্ভুক্ত করার জন্য
ঘর দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে করব? তাহলে এটা করারও ১ ঘর নগদান বইতে একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে হচ্ছে, যেহেতু চেকের মাধ্যমে পণ্য আসলো, পণ্য বিক্রি করলাম, তাহলে ব্যাংকের মাধ্যমে প্রথমে সেটা আমি ব্যাংকে একবার লিখব এবং সেটা নগদে একবার লিখব। এখানে লিখব বিক্রয় হিসাব আর এখানে লিখব নগদান হিসাব। অর্থাৎ এইভাবে আমরা ওই চেকের মাধ্যমে যেই টাকাগুলো আসে বা চলে যাবে সেগুলো আমরা এইভাবে হিসাবভুক্ত করব। যখন আমরা পূর্ণাঙ্গ আমি একটা সৃজনশীল নিয়ে আসবো তোমাদের সামনে আগামী ক্লাসে, সেইখানে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে সেই ১ ঘর নগদান বইটা সুন্দর করে বুঝিয়ে দিব। এরপর আমরা ২ ঘর নগদান বইতে চলে আসি। ২ ঘর নগদান বইতে এখানে 2টা ব্যালেন্স থাকবে। আমি এখানে বলেছিলাম যেমন একটা ব্যালেন্স থাকবে নগদ ব্যালেন্স, আর এইখানে ২ ঘর নগদান বইয়ের যখন অঙ্ক থাকবে তখন সেখানে 2টা ব্যালেন্স থাকবে। একটা হচ্ছে নগদের আর একটা হচ্ছে ব্যাংকের। একটা হচ্ছে কি নগদ, যেমন লেখা থাকলো নগদ ৫০,০০০ টাকা আর ব্যাংক জমা ১,০০,০০০ টাকা, এরকম প্রশ্নে লেখা থাকবে। যখনই লেখা থাকবে তখনই সেই টাকা দুটো আমি এই ঘরে লিখব ব্যালেন্স বিডি নামে। ব্যালেন্স বিডি নামে এখানে আমি লিখব। লেখার পরে এটা হচ্ছে নগদ, তাহলে এখানে নগদের একটি কলাম আছে, আমি নগদের কলামে ৫০,০০০ লিখলাম। এখানে ব্যাংক জমা আছে, ব্যাংকের একটি কলাম আছে, আমি এখানে লিখে দিলাম। আবার এই ব্যাংক জমা বলতে পারে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমা লিখে এখানে লিখতে পারে ক্রেডিট, তাহলে ক্রেডিট ১,০০,০০০, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট। তাহলে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, তাহলে আমি এই পাশে লিখব। যখনই ব্যাংক জমা ক্রেডিট হবে তখনই এটা আমি এইখানে ব্যালেন্স বিডি লিখব, ব্যালেন্স বিডি লিখব এইখানে। ঠিক আছে, আমার তখন এটা থাকবে না, তখন থাকবে ব্যাংক জমা ক্রেডিট। তাহলে আমি এখানে নগদের টাকা নগদের ঘরে লিখব, আর এই যে ব্যাংক জমা ক্রেডিট লেখা আছে এর জন্য আমি ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখব ১,০০,০০০ টাকা ব্যাংকের ঘরে। এরপরে আমরা ওই আগের মতোই আবার লেনদেনগুলো পড়া শুরু করে দেব। লেনদেনগুলো পড়ে এখন আমি একটা লেনদেন পড়লাম, যে একটা লেনদেনে আসছে যে বিক্রয় করা হলো। একটা লেনদেন আমি লিখলাম এখানে বিক্রয় করা হলো, চেকে ২০,০০০ আর নগদে ১০,০০০। ঠিক আছে, বিক্রয় করা হলো চেকে ২০,০০০, নগদে ১০,০০০। তাহলে এই যে বিক্রয় করলে টাকা আসছে, তাহলে আমি এখানে বিক্রয় হিসাব লিখব। এখানে আমি বিক্রয় হিসাব লিখব, বিক্রয় হিসাব লিখলাম। লিখার পরে নগদে বলছে কত টাকা, নগদে বলছে ১০,০০০, আর এখানে কি বলছে চেকে বলছে ২০,০০০, তাহলে আমি এখানে লিখব ২০,০০০। অর্থাৎ ১ ঘর নগদান বইতে ব্যাংকের কোনো কলাম নাই, কিন্তু ২ ঘর নগদান বইতে ব্যাংকের একটা কলাম থাকবে। তাহলে চেকের কথা বললেই হলো, অর্থাৎ ব্যাংকের কথা বললে বা চেকের কথা বললে সেই টাকাগুলো ব্যাংকের ঘরে সুন্দর করে বসে যাবে। যেমন এখানে যদি বলে যে বেতন প্রদান করা হলো চেকে, তাহলে আমি এখানে লিখব বেতন, বেতন চেকে দিলাম, তাহলে চেকে এখানে ৫,০০০ টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম আমাদের ১ ঘর নগদান বই, ২ ঘর নগদান বই, এইভাবে আমরা হিসাবভুক্ত করব। কিভাবে, যে নগদ টাকা আসলে আমি ডেবিট পাশে লিখব, আর নগদ টাকা চলে গেলে আমি ক্রেডিট পাশে লিখব। ঠিক আছে, এরপরে আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স শিট করব এবং বিডি করব। ৩ ঘর নগদান বই এবং ২ ঘর নগদান বইয়ের ভিতরে কোনো পার্থক্য নেই, একই রকম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই বাট্টার ঘরটা, এই বাট্টার ঘরটা। এই বাট্টার ঘরটা কি, এই বাট্টার ঘরটা হচ্ছে সেই ঘর যেই ঘরে কোনো পাওনাদার বা দেনাদার থেকে যখন আমি টাকা পাবো বা পরিশোধ করব, তখন যেই ছাড়টা আমরা দেব, যেই মৌকুফটা আমরা দেব, সেই মৌকুফগুলো আমি বাট্টার ঘরে লিখব। যেমন একজনের কাছে, অর্থাৎ সালামের কাছে আমি ১০,০০০ টাকা পাই। ঠিক আছে, তো সালামের কাছে আমি ১০,০০০ টাকা পাই, কিন্তু সালাম আমাকে ৯,০০০ টাকা দিল। ঠিক আছে, তাহলে সালামের নিকট ১০,০০০ টাকা প্রাপ্তির পূর্ণ নিষ্পত্তিতে ৯,০০০ টাকা পাওয়া গেল। তাহলে আমি এখানে কত টাকা পেলাম সালামের কাছ থেকে, ৯,০০০ টাকা পেলাম। তাহলে আমি এখানে লিখব সালাম হিসাব, এখানে আমি লিখব কি হিসাব, সালাম হিসাব। কত টাকা পেলাম আমি, ৯,০০০ টাকা পেলাম। কত টাকা পাইতাম, ১০,০০০ টাকা পেলাম, কিন্তু সালাম আমাকে কত দিল, ৯,০০০। তাহলে আমি পেলাম ৯,০০০। তাহলে আমার শর্ট কত, ১,০০০। তাহলে এই ১,০০০ হচ্ছে আমার বাট্টা, সেই ১,০০০ টাকা এই বাট্টা করে বসে যাবে। এছাড়া যদি বলি রাশেদকে ১০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা প্রদান করা হলো, তাহলে এক্ষেত্রে আমি টাকা প্রদান করেছি কাকে, রাশেদকে। তাহলে আমি এখানে লিখব রাশেদ হিসাব, এখানে আমি লিখব
রাশেদ হিসাব কত টাকা আমি প্রদান করেছি ৯,৫০০। কত টাকা প্রদান করি নাই ৫০০, তাহলে এই ৫০০ টাকা এখানে চলে আসবে, অর্থাৎ সেইটা বারটা হয়ে যাবে। অর্থাৎ দেনাদার বা পাওনাদারকে কাছ থেকে টাকা পাওয়ার সময় যদি আমি টাকা ছাড় দিই তাহলে সেটা হচ্ছে প্রদত্ত বারটা, সে প্রদত্ত বারটা বসে ডেবিট ঘরে। আর যদি পাওনাদারের কাছ থেকে আমি টাকা পাই এবং সেক্ষেত্রে যদি আমি কিছু টাকা ছাড় দিই সেটাকে বলে প্রাপ্ত বারটা, ঠিক আছে। অর্থাৎ রাশেদের কাছ থেকে আমি কিছু টাকা রাশেদকে আমি কিছু টাকা পরিশোধ করেছি, এক্ষেত্রে রাশেদ আমাকে কিছু কী করলো ছাড় দিল, সেই ছাড়টা হচ্ছে প্রদত্ত বারটা। তাহলে সেই বারটাগুলো আমি বারটা ঘরে লিখব। তো আমরা জানি বারটা কিন্তু দুই প্রকার, বারটা দুই প্রকার, একটি হচ্ছে কার্যজ বারটা আর একটা হচ্ছে নগদ বারটা। নগদ বারটা দুই প্রকার, প্রাপ্ত বারটা এবং প্রদত্ত বারটা। আর এই নগদ বারটাগুলো এই নগদান বইতে আসে, নগদান বইতে আসে এই বারটা আর এই বারটা, অর্থাৎ 3 ঘরে নগদান বইতে যে বারটাটা আছে সেই বারটাগুলো আমাদের কোথায় বসে নগদান ঘরের 3 ঘরে নগদান বইয়ের দুই পাশে বসে। একটা প্রাপ্ত বারটা আর একটা হচ্ছে প্রদত্ত বারটা। এটা হচ্ছে প্রাপ্ত বারটা আর এটা হচ্ছে প্রদত্ত বারটা। আরেকটা যেটা বারটা আছে সেটা হচ্ছে কারবরি বারটা। কারবরি বারটা কখন হয়? যখন পণ্য ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, তখন যে বারটা থাকে সেই বারটাটাকে বলে কারবরি বারটা। তা কারবরি বারটা আমাদের হিসাবের বইতে আমরা কখনো লিখি না, লিখবো না। কারবরি বারটা পরিমাণটা বাদ দিয়ে আমরা এখানে হিসাবভুক্ত করব। যেমন বললো যে 10% বারটায় 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 10% বারটায় পণ্য ক্রয় করা হলো। তার পণ্য ক্রয় কোথায় লিখি? ক্রয় করলে টাকা চলে যায়, এখানে লিখবো। তো কত টাকা পণ্য বিক্রি করে ক্রয় করেছি আমি 10,000, কয় পার্সেন্ট বারটায় 10% বারটায়। তাহলে এই যে 10,000 টাকা, এই 10,000 টাকার উপরে আমি 10% বারটায় 1,000 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে লিখবো। তাহলে বাকি টাকাটা কত? 9,000 টাকা। আর এই যে বারটাটা, এই বারটা তখন এখানে আসবে না, কারণ এটা হচ্ছে কারবরি বারটা। তাহলে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বারটা থাকে সেই বারটা আমার কোথায় আসবে না? হিসাবের ভিতরে, অর্থাৎ 1 ঘরা 2 ঘরা 3 ঘরা নগদান বইতে সেই বারটা হিসাবভুক্ত হবে না। এছাড়া নগদ বারটা আমাদের যথাক্রমে ক্রেডিট পাশে এবং ডেবিট পাশে হিসাবভুক্ত হবে। এখন শিক্ষার্থীরা আমরা জেনে নেব যে কোন কোন লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ যেই সকল লেনদেনগুলো আমাদের নগদান বইতে আসে না সেই লেনদেনগুলো আমরা এক কথায় বলতে পারি। আবার কিছু লেনদেন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো, চিনতে পারবো খুব সহজই হবে, সেই লেনদেনগুলো আমি এখানে লিখে দিয়েছি। আর এক কথায় যদি বলতে হয় তাহলে এক কথায় আমি বলবো যে অনগদ লেনদেনগুলো নগদান বইতে আসে না। অনগদ লেনদেন অর্থাৎ যে লেনদেনের সাথে নগদ টাকার সম্পর্ক হয়নি, অর্থাৎ নগদ টাকা হ্রাস বা বৃদ্ধি ঘটেনি, সেই লেনদেনগুলোকে বলে অনগদ লেনদেন। যেমন আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, তাহলে আসবাবপত্রের অবচয় হয়েছে, তাহলে অবচয় এখানে নগদ টাকা কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু এখানে একটি লেনদেন সংঘটিত হয়েছে, কিন্তু এখানে নগদ টাকা কোনো পরিবর্তন ঘটেনি। এই সকল জাতীয় লেনদেনগুলোই নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে সেই সকল লেনদেনগুলো কী কী সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। 1 নম্বরটি হচ্ছে ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয়। যদি প্রশ্নে এটা একেবারে স্পষ্টভাবেই লেখা থাকবে যে ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয়, তাহলে এই কথাগুলো যদি থাকে তাহলে সেই ক্রয় বিক্রয় আমরা হিসাবের বইতে লিখব না, এটা বাদ দিয়ে দিব। এরপরে নামযুক্ত নগদ ও চেকবিহীন ক্রয় বিক্রয়। যেমন একটা প্রশ্নে আছে যে রুম্মনের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো, তাহলে এই যে এখানে রুম্মনের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো অর্থাৎ নামযুক্ত ক্রয়, এটা একটা কি নামযুক্ত ক্রয়। তাহলে আমি এই যে নামযুক্ত ক্রয়গুলো আমরা এখানে লিখব না, কেন? এখানে নগদও নাই, চেকও নাই। নামযুক্ত ক্রয় বিক্রয় যদি থাকে এবং সেখানে যদি নগদ এবং চেক উল্লেখ না থাকে তাহলে সেটা বাকিতে ধরা হয়। তাহলে এই যে রুম্মনের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো এটা নগদান বইতে আসবে না। এখন যদি বলতো যে রুম্মনের কাছ থেকে চেকে ক্রয় করা হলো তাহলে এটা আসতো, যেহেতু চেক কথা উল্লেখ করা আছে। রুম্মনের কাছ থেকে নগদে পণ্য ক্রয়, তাহলে এখানে নগদ কথা লেখা আছে, তাহলে এটাও নগদান বইতে আসতো। যেহেতু কিন্তু যখনই বলবে রুম্মনের কাছ থেকে পণ্য ক্রয় করা হলো সেক্ষেত্রে সেটা নগদান বইতে আসবে না, কারণ সেখানে নগদ বা চেক উল্লেখ নাই। এর জন্য এখানে লেখা হয়েছে নামযুক্ত নগদ ও চেকবিহীন ক্রয় বিক্রয়। এরপরে
পণ্য উত্তোলন, যদি প্রশ্নে থাকে পণ্য উত্তোলন করা হলো তাহলে সেটাও নগদান বইতে আসবে না। পণ্য চুরি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেটাও নগদান বইতে আসবে না। পণ্য বিতরণ জাতীয় লেনদেন, অর্থাৎ পণ্য বিতরণ করা হলো, বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো, এরকম পণ্য সম্পর্কিত কোনো লেনদেন যদি থাকে তাহলে সেটা নগদান বইতে আসবে না। এরপরে অপচয় ও অবলোপন সংক্রান্ত লেনদেন, এইগুলো নগদান বইতে কখনো অন্তর্ভুক্ত হয় না। এরপরে অনাদায়ী পাওনা সংক্রান্ত লেনদেন, যেমন হলো দেনাদারের কাছ থেকে 5,000 টাকা পাওয়া যাবে না, অনাদায়ী পাওনা বাবদ 10,000 টাকা অবলোপন করো, এরকম অনাদায়ী পাওনা সংক্রান্ত যতগুলো লেনদেন আছে সেই লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এরপরে আরেকটা বই যেটা আমি বলেছিলাম যে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা, তাহলে নগদ প্রাপ্তি প্রদান জাবেদা এটাও আমার নগদ টাকার উপর নির্ভরশীল, অর্থাৎ নগদ টাকা আসলে নগদ প্রাপ্তি জাবেদায় লিখি, আর নগদ টাকা চলে গেলে নগদ প্রদান জাবেদায় আমরা লিখে থাকি। তাহলে সেক্ষেত্রে কোন কোন এন্ট্রিগুলো নগদান সেই নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসে না সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। যে উপরে 5 প্রকার লেনদেন, অর্থাৎ এখানে আমি যে 5টি লিখেছি সেই 5টি তো আসবেই না, তার সাথে আরও 2টা যোগ হবে। একটা হচ্ছে 1 তারিখের উদ্বৃত্ত ব্যাংক জমা, 1 তারিখে যদি যে ব্যাংক জমা বা নগদ তহবিল থাকে সেটাও নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। এরপরে বিপরীত বা কন্ট্রা এন্ট্রি, বিপরীত বা কন্ট্রা এন্ট্রি এটাও নগদান বইতে আসবে না। তাহলে বিপরীত বা কন্ট্রা এন্ট্রি আমরা জানি যে বিপরীত বা কন্ট্রা এন্ট্রি হচ্ছে নগদের সাথে এবং নগদান বইয়ের সাথে এবং ব্যাংকের বইয়ের সাথে মিলকরণ, অর্থাৎ আমি ব্যাংক থেকে যদি টাকা উঠাই তাহলে ব্যাংক থেকে টাকা চলে যায় এবং নগদ টাকা সেটা ব্যবসায় আসে, অর্থাৎ 2টা হিসেবেই ব্যবসা প্রতিষ্ঠানের। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানে যদি একদিকে নগদ কমে এবং আরেকদিকে যদি ব্যাংক বাড়ে সেই ধরনের লেনদেনগুলোকে বিপরীত বা কন্ট্রা এন্ট্রি বলে। সেই সমস্ত লেনদেন কোথায় আসবে না? নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় কখনো আসবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সামনে আমি এই নগদান বই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই বিষয়গুলো বাসায় বই দেখে দেখে অনুশীলন করতে থাকো। এই কয়টা লেনদেন তোমরা মুখস্থ করো, তাহলে নগদান বই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।